গোপীনাথ, বলো কি সমাচার? হ্যাঁ, দলবদল আর পাল্টি নিয়েই একটা বছর পার। ভাল লাগে না আর? মূল্যবৃদ্ধি বাদ মানে না, বেড়েই চলে। তাই তো জানি, তাই তো লোকে বলে। গ্যাস কিনতেই কম্ম খাবার, কেমনে পেটে পড়বে খাবার? লকডাউনে পড়াশোনারও ক্ষতি হয়েছে, স্কুল কলেজ বন্ধতে। সেই সব সারা বছরের রাজনৈতিক খবর নিয়ে আজ গুপি বাঘা এলাম এবিপি আনন্দতে। শুরুতেই চোখ রাখি মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে ঘটে যাওয়া এই রাজ্যের রাজনৈতিক খবরে। এবছর হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচন জিতে টানা তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় এসেছে তৃণমূল। 2011 এবং 2016 রেকর্ড ছাপিয়ে এবার 213টি আসনে যেতে তৃণমূল, 77টি আসনে যেতে বিজেপি। বাম কংগ্রেসের একজন প্রার্থীও এবার জিততে পারেননি। আমি মমতা ব্যানার্জি 5ই মে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায়। শপথ গ্রহণের মঞ্চেও ফের মুখ্যমন্ত্রী রাজ্যপাল দ্বৈরথের ছায়া দেখা যায়। ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে রাজ্যপাল বলেন, এই মুহূর্তে রাজ্যে অশান্তি বন্ধ করাই প্রধান লক্ষ্য হওয়া উচিত মুখ্যমন্ত্রীর। জবাবে মুখ্যমন্ত্রী বলেন, এতদিন প্রশাসনের রাশ কমিশনের হাতে ছিল। বিধানসভা ভোটের মুখে বড় চমক দেন মমতা বন্দ্যোপাধ্যায়। 18 জানুয়ারি নন্দীগ্রামে সভা করতে গিয়ে আচমকায় সেখান থেকে ভোটে লড়ার কথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনোনয়নের দিন তার পায়ে আঘাত ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। এরপর হুইল চেয়ারে বসেই রাজ্য জুড়ে প্রচার করেন তৃণমূল নেত্রী। নন্দীগ্রাম কেন্দ্রে ভোটের দিন বয়ালে অশান্তির খবর পেয়ে হুইল চেয়ারে বসেই সেখানে যান তৃণমূল নেত্রী। একটি বুথে প্রায় 2 ঘন্টা বসে থাকেন তিনি। আজকে আমার মন ভরে গেছে এই কারণে যে ভবানীপুরের মানুষ দেখিয়ে দিল। ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে 58,835 ভোটের মার্জিনে জিতে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের রেকর্ড নিজেই ভাঙেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঝুলিতে যায় প্রায় 72% ভোট। ভবানীপুরের সঙ্গে ভোট হয় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও শামশেরগঞ্জে। 2 কেন্দ্রেই বিপুল ভোটে জেতে তৃণমূল। জঙ্গিপুরে 2016-র তুলনায় তৃণমূলের জয়ের মার্জিন বাড়ে প্রায় 5 গুণ। শামশেরগঞ্জে 26,000-এর বেশি ভোটে জেতেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম। হাল্লা যেমন সুন্ডিরে হোয়াইট ওয়াশ করতে চেয়েছিল, তেমনি উপনির্বাচনেও বিরোধীদের হোয়াইট ওয়াশ করে দিল শাসক দল। সব বিরোধীরা গুলে জল, নজর রাখি সেই খবরে। দিনহাটা, শান্তিপুর, খড়দা এবং গোসাবা এই 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে সবকটিতে জেতে তৃণমূল। এর মধ্যে দিনহাটা ও শান্তিপুর বিজেপির দখলে ছিল। উপনির্বাচনে তাও ছিনিয়ে নেয় তৃণমূল। বিধানসভা ভোটে দিনহাটায় হারলেও উপনির্বাচনে সেই কেন্দ্রে 1,64,089 ভোটে জয়ী হন তৃণমূলের উদয়ন গুহ। 4টি কেন্দ্রের মধ্যে শান্তিপুর ছাড়া বাকি 3টি কেন্দ্রে বিজেপির জামানত বাজেয়াপ্ত হয়। শহর জুড়ে কর্পোরেশনে উন্নয়নের ছবি, বছর ঘুরে মেয়র পদে আবারও সেই ববি। নতুন সেশনে আবার নীল সাদা কলকাতা কর্পোরেশন। বছর ঘুরিয়ে বিরোধী লাল গেরুয়া হাতকে উড়িয়ে কলকাতাতে জোড়া ফুল। হ্যাঁ, এবার দেখে নিন সেই খবরে। কলকাতা পুর ভোটে বিপুল জয় পেয়েছে তৃণমূল। 144টি আসনের মধ্যে 134টি আসনে জিতেছে ঘাসফুল শিবির। 3টি আসনে জিতে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি। বাম ও কংগ্রেস 2টি করে আসনে জিতেছে। তবে প্রাপ্ত ভোটের হারে নিরিখে বিজেপিকে টপকে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাম। তৃণমূলের ঝুলিতে গিয়েছে 72% ভোট, বামেরা পেয়েছে 12% ভোট। বিজেপির প্রাপ্ত ভোটের হার 9%, কংগ্রেস পেয়েছে 4% ভোট। ফের কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, ডেপুটি মেয়র অতীন ঘোষ, চেয়ারপারসন মালা রায়। কলকাতা পুর ভোটে দুরন্ত ফল করেছে তৃণমূল। 16টি বড়োর সবকটিই গেছে ঘাসফুল শিবিরের দখলে। এর মধ্যে 11টি বড়োর সবকটি ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থীরা। অন্যদিকে ভালো ফল করেছে বামেরা। তৃণমূল যে 134টি আসনে জিতেছে তার মধ্যে বেশিরভাগ আসনেই দ্বিতীয় স্থানে রয়েছে বাম প্রার্থীরা। 65টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে রয়েছে বাম, 47টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে বিজেপি আর 16টি ওয়ার্ডে দ্বিতীয় স্থানে কংগ্রেস। জামানত বাজেয়াপ্তের নিরিখে সবার ওপরে রয়েছে বিজেপি। 116 জন বিজেপি প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে। কংগ্রেসের 112 জন ও বামেদের 97 জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। তবে হ্যাঁ, গুজরাটে কিন্তু পদ্মপাবড়ি ছড়ানো। তার বলতে পুরো ভোট কিন্তু পদ্ম রেণুতেই ভরানো। শুধু গুজরাট কেন, ত্রিপুরার কথাই বলো না। আমি বলবো কেন, খবরখানায় দেখি না। গুজরাতে পুরসভা ভোটে দাপট দেখিয়েছে বিজেপি। আমদাবাদ, সুরত, বদোদরা, রাজকোট, জামনগর ও ভাবনগর কর্পোরেশনে ক্ষমতা ধরে রেখেছে গেরুয়া শিবির। 6টি কর্পোরেশনের 576টি ওয়ার্ডের মধ্যে 483টি আসনই যায় বিজেপির দখলে। কংগ্রেস জয়ী হয় 55টি আসনে, 27টি আসনে জয়ী হয় আম আদমি পার্টি। সুরত কর্পোরেশনে প্রধান বিরোধী দল হিসাবে উত্থান ঘটে কেজরিওয়ালের দলের।
পুরো ভোটে সাফল্যের পর প্রধানমন্ত্রী টুইট করে বলেন, ধন্যবাদ গুজরাট, বিজেপির ওপর আস্থা রাখায় ধন্যবাদ। এবার ত্রিপুরা পুরো ভোটে একচেটিয়াভাবে জিতেছে বিজেপি। আগরতলা কর্পোরেশনের পাশাপাশি সবকটি পুরসভা ও নগর পঞ্চায়েতে জয়ী হয় বিজেপি। 3 স্তর মিলিয়ে রাজ্যে 334টি ওয়ার্ডের মধ্যে 329টিতে জেতে বিজেপি, 3টিতে জেতে বামেরা, 1টিতে তৃণমূল। আগরতলা কর্পোরেশনে দ্বিতীয় স্থানে উঠে আসে তৃণমূল। ত্রিপুরা পুরো ভোটে মারামার কাটকাট। একাই রাজা, খালি মাঠ। নজর রাখি সেই খবরে। ত্রিপুরায় পুরো ভোটে ঠিক আগেই খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয় যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে। 22 নভেম্বর আগরতলায় গিয়ে বিজেপিকে নিশানা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিনই ত্রিপুরা নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয় তৃণমূল। দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সামনে ধর্নায় বসেন তৃণমূল সাংসদরা। পরে তৃণমূল সাংসদদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ও বাগাদা, এই রাজ্যের অগ্নিকন্যা তো গোটা দেশেও ছড়িয়ে পড়ছেন গো। হ্যাঁ, জাতীয় রাজনীতি এবার অনেকটাই জড়িয়েছিল তাকে আর তার দল নিয়ে। নজর রাখি সেই খবরে। নেতাজি সুভাষচন্দ্র বসুর 125তম জন্মজয়ন্তী উপলক্ষে কেন্দ্রীয় সরকারের তরফে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঞ্চে ছিলেন নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বক্তৃতা শুরুর সময়ই দর্শক আসন থেকে ওঠে জয় শ্রীরাম স্লোগান। তীব্র প্রতিবাদ জানিয়ে শুধু জয় হিন্দ জয় বাংলা বলে পোডিয়াম থেকে নেমে যান মুখ্যমন্ত্রী। জয় হিন্দ জয় বাংলা। কলকাতায় পেট্রোলের দাম লিটারে 100 পেরিয়েছে, ডিজেলের দামও চড়া, ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম 900 পেরিয়েছে। মূল্যবৃদ্ধির চাপে সাধারণ মানুষের হাঁসফাঁস অবস্থা। ফেব্রুয়ারি মাসে কলকাতায় পেট্রোলের দাম যখন লিটারে 90 টাকা পেরিয়েছে, তখন এর প্রতিবাদে প্রদর্শনে অভিনব পন্থা নেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিমের সঙ্গে ইলেকট্রিক স্কুটারে চেপে নবান্নে যান মুখ্যমন্ত্রী। ফেরার সময় নিজেই স্কুটার চালানোর চেষ্টা করেন মুখ্যমন্ত্রী, সাহায্য করেন ফিরহাদ হাকিম। সেইভাবেই নবান্ন থেকে কলকাতায় আসেন তিনি। তৃতীয়বার বঙ্গজয়ের পরই দিল্লি সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। 27 জুলাই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকের পর জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে ভ্যাকসিন, ওষুধ ও বাংলার নাম বদলের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। সেদিন দুপুরে 3 কংগ্রেস নেতা কমলনাথ, আনন্দ শর্মা এবং অভিষেক মনু সিংভির সঙ্গে বৈঠক হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৈঠকের পর 2024-এর লোকসভা নির্বাচনকে মাথায় রেখে দ্রুত বিজেপি বিরোধী জোট গঠনের প্রক্রিয়া শুরুর আহ্বান জানান তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে ফেরার পরই বিভিন্ন রাজ্যে কংগ্রেসের ভাঙন ধরাতে শুরু করে তৃণমূল। 17 আগস্ট মহিলা কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগ দেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব। এরপর সুস্মিতা দেবকে রাজ্যসভায় পাঠায় তৃণমূল। দেওয়া হয় ত্রিপুরার সাংগঠনিক দায়িত্ব। এরপর গোয়ায় কংগ্রেসে ভাঙন ধরায় তৃণমূল। ঘাসফুল শিবিরে যোগ দেন গোয়ার দুবারের মুখ্যমন্ত্রী, এআইসিসির প্রাক্তন সাধারণ সম্পাদক লুইজিনহো ফলেইরো। অন্যদিকে এই আবহেই আবার সিপিআই ছেড়ে কংগ্রেসে যোগ দেন জেএনইউ-এর ছাত্র সংসদের প্রাক্তন সভাপতি কনহাইয়া কুমার। গুজরাতের নির্দল বিধায়ক জিগ্নেশ মেবানিও যোগ দেন কংগ্রেসে। ভোটমুখী গোয়ায় তৎপরতা বাড়াচ্ছে তৃণমূল। পুজোর পরই গোয়া সফরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। 29 অক্টোবর তার হাত ধরে তৃণমূলে যোগ দেন প্রাক্তন টেনিস তারকা লিয়েন্ডার পেজ ও অভিনেত্রী নাফিসা আলী। পানাজির মালিন জেটি বাজারে মৎস্যজীবীদের সঙ্গে কথা বলেন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় গোয়া ছাড়ার আগে পানাজিতে পৌঁছন রাহুল গান্ধী। দক্ষিণ গোয়ায় মৎস্যজীবীদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন তিনি। স্থানীয় বিক্রেতা ও খনি শ্রমিকদের সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা জানতে চান রাহুল। সন্ধ্যায় গোয়ার তালেইগোতে কংগ্রেসের কর্মী সভা জাগর মঞ্চে ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বছরের শেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সময়ও কংগ্রেসে ভাঙন ধরায় তৃণমূল। 23 নভেম্বর তৃণমূল নেত্রীর হাত ধরে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন কীর্তি আজাদ, অশোক তানওয়ার। এরপর মেঘালয়ে মুকুল সাংমা সহ 12 জন কংগ্রেস বিধায়ককে দলে টানে তৃণমূল। ফলে মেঘালয়ে বিরোধী দল হয়ে যায় তৃণমূল। এই দিল্লি সফরেই 24 নভেম্বর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে তিনি প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান। রাহুল গান্ধী বিরোধী দলরে দিলেন ডাক। সেই খবরে নজর রাখা যাক।
মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে থাকাকালীন 28 জুলাই রাহুল গান্ধীর ডাকা বৈঠকে যায়নি তৃণমূল। সেদিন বিকেলেই 10 জনপথে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন রাহুল গান্ধীও। বৈঠকের পর বিরোধী ঐক্যের ডাক দিয়ে হোপ 24-এর স্লোগান তোলেন তৃণমূল নেত্রী। এরপর 3রা অগস্ট দিল্লির কনস্টিটিউশন ক্লাবে রাহুল গান্ধীর ডাকা ব্রেকফাস্ট বৈঠকে উপস্থিত ছিল তৃণমূল। 6ই অগস্ট কৃষক আন্দোলনে সংহতি জানাতে রাহুল গান্ধীর নেতৃত্বে যন্তর মন্তরে যায় বিরোধীরা। আলাদাভাবে সেখানে যায় তৃণমূল। পরিচয় তো জানেন বোধ হয়, আমরা সুন্ডি রাজার জোড়া জামাই। গোটা হপ্তায় রাজসভাতে একদিনও নেই কাজের কামাই। যেমন ছিলাম তেমনি আছি, কখনো পাল্টে যাই না। এতই ভালো যমজ রাজা, জার্সি পাল্টাতেও চাই না। কিন্তু জার্সি বদলের খেলা চললো এবারের সারা বছরে। এবার নজর রাখবো সেই খবরে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসেই ভাঙন ধরে কাঁথির অধিকারী পরিবারে। দাদা শুভেন্দু অধিকারীর পর বিজেপিতে যোগ দেন ভাই সৌমেন্দু অধিকারী। এরপর 21শে মার্চ পূর্ব মেদিনীপুরের এগরায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সভামঞ্চে দেখা যায় শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীকে। 20শে জানুয়ারি আবার তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেন শান্তিপুরের তৎকালীন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। বিধানসভা ভোটে উত্তর 24 পরগনার জগদ্দল থেকে বিজেপি তাকে প্রার্থী করলেও তৃণমূলের কাছে হেরে যান অরিন্দম। 30শে জানুয়ারি কলকাতা থেকে চার্টার ফ্লাইটে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন রাজীব বন্দ্যোপাধ্যায়, বৈশালী ডালমিয়া, প্রবীর ঘোষাল, হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী এবং রানাঘাটের অপসারিত পুর প্রশাসক পার্থসারথী চট্টোপাধ্যায়। একই দিনে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দেন অভিনেতা রুদ্রনীল ঘোষও। বিজেপি সকলকেই বিধানসভা ভোটে প্রার্থী করে, তবে জয়ী হন কেবলমাত্র পার্থসারথী চট্টোপাধ্যায়। বাকিরা প্রত্যেকে তৃণমূলের কাছে হারেন। সম্প্রতি ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আবার তৃণমূলে ফেরেন রাজীব বন্দ্যোপাধ্যায়। বিজেপিতে থেকে বেসুরো গাইতে শুরু করেছেন প্রবীর ঘোষালও। বিধানসভা ভোটের পর রাজ্য রাজনীতিতে বড়সড় চমক দেন মুকুল রায়। কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে আসার পরই 11ই জুন ছেলে শুভ্রাংশুকে নিয়ে তৃণমূল ভবনে হাজির হন মুকুল রায়। তাদের উত্তরীয় পরিয়ে স্বাগত জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ঘরের ছেলে ঘরে ফিরল। বাংলার বিধানসভা ভোটের পর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। এবার বিধানসভা ভোটে সাংসদ বাবুলকে টালিগঞ্জ কেন্দ্রে প্রার্থী করেছিল বিজেপি, যদিও তৃণমূলের হেভিওয়েট প্রার্থী অরূপ বিশ্বাসের কাছে তিনি হেরে যান। জুলাই মাসের রদবদলে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে বাদ পড়েন বাবুল সুপ্রিয়। এরপরই 18ই সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেন তিনি। ছেড়ে দেন বিজেপির টিকিটে জিতে আসা সাংসদ পদও। বিধানসভা ভোটের আগে ছিল তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক, আর ভোটের ফল ঘোষণার পর শুরু হয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের স্রোত। পদ্ম ছেড়ে ঘাসফুলে যোগ দেন একের পর এক বিধায়ক। এই তালিকায় রয়েছেন বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ঘাসফুল শিবিরে নাম লেখান। শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের দিন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডলকে বিজেপির মঞ্চে দেখা গেলেও বিধানসভা ভোটের পর তিনি তৃণমূলেই আছেন বলে দাবি করেন। ওরে বাবা দেখো চেয়ে কত সেনা চলেছে সমরে। ভোটের পরে হিংসা চলছে ঘরে ঘরে, পল্টনেরা লাফায় উঠল। ভোটের পরের হিংসার কেস কোর্টেও উঠল, তার আগেই অনেকে ঘুমিয়ে পড়ল চিতায় কিংবা কবরে। এবার নজর রাখি সেই খবরে। বিধানসভা ভোটের ফল বেরোনোর পর রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনা ঘটে। এ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয় মামলা। 19শে অগস্ট ভোট পরবর্তী সন্ত্রাসের মামলায় খুন, ধর্ষণ বা অস্বাভাবিক মৃত্যুর মতো গুরুতর ঘটনার ক্ষেত্রে সিবিআই তদন্তে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনার তদন্তে 3 আইপিএস অফিসারের নেতৃত্বে সিট গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট। এই নির্দেশের পরই মামলা রুজু করে তদন্তে নামে সিবিআই। গ্রেফতার করা হয় কয়েকজনকে। কেলেঙ্কারিতে রাজনীতিতে বদল হয়ে যায় রুট। সারা বছর ধরেই চলল সিবিআই আর এই রাজ্যের নেতাদের ইঁদুর বেড়াল স্যুট। কয়লা থেকে প্রচুর ময়লা ঘাটা খবরে নজর রাখি এইবারে। 17ই মে সাত সকালে রাজ্যের 2 মন্ত্রী ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, তৃণমূল বিধায়ক মদন মিত্র ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে নারদকাণ্ডে নাটকীয়ভাবে গ্রেফতার করে সিবিআই। গ্রেফতারের আগে কেন্দ্রীয় বাহিনী দিয়ে রীতিমতো ঘিরে ফেলা হয় এলাকা। গ্রেফতারির পর নিজাম প্যালেসে যান মমতা বন্দ্যোপাধ্যায়। গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভে রণক্ষেত্রের চেহারা নেয় নিজাম প্যালেস চত্বর। সন্ধ্যায় বিশেষ সিবিআই আদালত তাদের জামিন মঞ্জুর করলেও রাতে নিম্ন আদালতের রায়ে স্থগিতাদেশ দেয় কলকাতা হাইকোর্ট। শেষমেশ 28শে মে 4 জনের জামিন মঞ্জুর করে কলকাতা হাইকোর্ট। নারদকাণ্ডে চার্জশিট বিতর্কে সিবিআই ও ইডি আধিকারিকদের বিধানসভায় তলব করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। নারদ মামলায় 3 বিধায়কের নামে চার্জশিট পেশ করে সিবিআই ও ইডি।
তার কাছ থেকে অনুমোদন না নেওয়ায় বিধানসভার মর্যাদাহানি হয়েছে বলে জানিয়ে দুটি সংস্থাকে চিঠি দেন অধ্যক্ষ। দুই সংস্থা জানায় তারা রাজ্যপালের অনুমোদন নিয়েছে। এরপরই দুটি সংস্থার আধিকারিকদের বিধানসভায় তলব করেন অধ্যক্ষ। বিষয়টি গড়ায় কলকাতা হাইকোর্টে। পরে আদালতের নির্দেশে দুই সংস্থার আধিকারিক বিধানসভায় হাজিরা দেন। কয়লাকাণ্ডে তদন্তে 6 সেপ্টেম্বর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 9 ঘন্টা জিজ্ঞাসাবাদ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডি অফিস থেকে বেরিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান অভিষেক। পাশাপাশি তিনি নিশানা করেন কংগ্রেসকেও। ঠাকুমার ঝুলি থেকে প্রগতির বলি। আর তার সাথে রাজ্য রাজনীতি মানেই বোমাগুলি, গলি মারো স্লোগান থেকে শীতলকুচিতে ভোগান্তি। নজর রাখি সেই খবরে। দিল্লির গণ্ডি ছাড়িয়ে কলকাতায় প্রথমবার শোনা যায় গলি মারো স্লোগান। টালিগঞ্জে শোভনদেব চট্টোপাধ্যায়, অরূপ বিশ্বাস, মালা রায়দের নেতৃত্বে তৃণমূলের শান্তি মিছিলে ওঠা এই স্লোগান ঘিরে শুরু হয় বিতর্ক। ঠিক একদিন পর হুগলির চন্দননগরে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মিছিলেও ওঠে একই স্লোগান। চতুর্থ দফায় বিধানসভা ভোটে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুর ঘটনাকে গণহত্যা আখ্যা দিয়ে নন্দীগ্রাম কাণ্ডের সঙ্গে তার তুলনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগও দাবি করেন তৃণমূল নেত্রী। পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মৃত্যু নিয়ে রাজনীতি করার অভিযোগে সুর চড়ান অমিত শাহ। এ নিয়ে একটি অডিও টেপ ঘিরেও তুঙ্গে ওঠে রাজনৈতিক চাপানুতোর। কেন্দ্র থেকে দিল নিদান, রাজ্যে খেপে উঠল বিধান। ও, বিধানসভার বিল পাসের কথা বলছো? আর এদিকে বিএসএফ এর সীমানা নিয়ে তরসা। এদিকে মুকুলবাবুর জন্য খুলে গেল পাবলিক অ্যাকাউন্টের দরজা। এবার দেখব বিধানসভার সব খবর। রাজ্যে বিধান পরিষদ ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে তৃণমূল সরকার। 17 মে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ হয় রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। 6 জুলাই 2/3 ভোটে বিধান পরিষদ গঠনের প্রস্তাব পাশ হয়ে যায় বিধানসভায়। বিজেপি অভিযোগ করে সরকারি টাকার অপচয় ও কয়েকজনকে ক্ষমতায় আনতে রাজ্য সরকার এই পদক্ষেপ নিচ্ছে। পাল্টা সরকার পক্ষের তরফে যুক্তি দেওয়া হয় বিধান পরিষদের অধিকার সংবিধান স্বীকৃত। পাকিস্তান ও বাংলাদেশ সীমান্তবর্তী রাজ্যে বিএসএফ এর কর্মক্ষেত্রের পরিধি 50 কিলোমিটার করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এর ফলে বাংলায় বিএসএফ এর কাজের পরিধি 15 কিলোমিটার থেকে বেড়ে 50 কিলোমিটার হয়। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। পরে পশ্চিমবঙ্গ বিধানসভায় কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে প্রস্তাবও পাশ হয়। মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান করা নিয়ে তুঙ্গে ওঠে বিতর্ক। বাজেট অধিবেশনের শেষ দিন পিএসির চেয়ারম্যান হিসাবে মুকুলের নাম ঘোষণা করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এর প্রতিবাদে বিধানসভার 8টি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন বিজেপির 8 বিধায়ক। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবি করে বিজেপি। বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা করেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায়। বিধায়ক পদ খারিজের আবেদনের ক্ষেত্রে কি পদক্ষেপ করা হয়েছে তা জানতে চায় হাইকোর্ট। তারপরই হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান বিধানসভার স্পিকার। ও রে পদ্মবনের সেনা, তারা রাজ্য ভেঙে করবে কি তা বল। হ্যাঁ, রাজ্য শতখণ্ড হলে তো আখেরে অমঙ্গল। কিন্তু আলাদা রাজ্যই তো চাইছেন, জন বার্লা থেকে সৌমিত্র খাঁ। দেখে নিই খবরটা। বিধানসভা ভোটের পরই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি তোলেন আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। জানিয়ে তুমুল বিতর্ক তৈরি হয়। তৃণমূল অভিযোগ করে ভোটে হেরে গিয়ে বাংলা ভাগের চক্রান্ত করছে বিজেপি। যদিও বিজেপির রাজ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব জন বার্লার দাবিকে ব্যক্তিগত মত বলে উড়িয়ে দেয়। এর ঠিক দুদিন পরে জঙ্গলমহলকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি শোনা যায় আরেক বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর গলায়। কবিতা চুরি করে সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ হয়ে যান কবি। এদিকে আবার চুরি হচ্ছে এ রাজ্যের উন্নয়নের ছবি। দেখিনি সেই নিউজ? উত্তরপ্রদেশে যোগী সরকারের বিজ্ঞাপন বিভ্রাট। উত্তরপ্রদেশ সরকারের উন্নয়ন নিয়ে বিজ্ঞাপনে ছাপা হয় কলকাতার মা উড়ালপুলের ছবি। জানিয়ে চরম কটাক্ষের মুখে পড়তে হয় বিজেপিকে। উত্তরপ্রদেশ সরকার দাবি করে বিজ্ঞাপন নয়, সেটি বিজ্ঞাপনমূলক প্রতিবেদন যা সংবাদপত্র ছেপেছিল। পরে ভুল স্বীকার করে সংবাদপত্র কর্তৃপক্ষ। এরপর আবার অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের টুইটে উত্তরাখণ্ডের বিমানবন্দর বলে এ রাজ্যের অন্ডাল বিমানবন্দরের ছবি দেওয়া হয়। বঙ্গে নতুন বিরোধী দল পদ্ম, যদিও তারও বহু পাপড়ি ঝরে গেছে সদ্য। বাংলা নতুন শখ করে গেছে পদ্মবনের ধারে। রাজ্য রাজনীতিতে বিজেপির সব খবর দেখা যাক এইবারে।
200-র বেশি আসনের টার্গেট নিয়ে লড়াইয়ে নেমে বিধানসভা ভোটে বিজেপি জেতে 77টি আসনে। তারপর থেকেই রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের একাংশের বিরুদ্ধে আক্রমণ শানাতে শুরু করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। তিনি এই অভিযোগও করেন যে ভোটের টিকিট বিতরণের ব্যাপারে অর্থ ও নারী একটা বড় ভূমিকা পালন করেছে। বিজেপি নেতৃত্ব প্রকাশ্যে তার মন্তব্যে বিশেষ গুরুত্ব দিতে চায়নি। এরপর রাজ্য বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়ে তথাগত রায় টুইট করেন, আপাতত বিদায় পশ্চিমবঙ্গ বিজেপি। বাংলায় বিধানসভা নির্বাচনে হারের 2 মাস পর 7ই জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল হয়। মোদী মন্ত্রিসভা থেকে বাদ পড়েন এ রাজ্যের সাংসদ বাবুল সুপ্রিয় এবং নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। তবে বাংলার 4 বিজেপি সাংসদ বনগাঁর শান্তনু ঠাকুর, আলিপুর দুয়ারের জন বার্লা, কোচবিহারের নিশীথ প্রামাণিক এবং বাঁকুড়ার সুভাষ সরকারকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হয়। অক্টোবরে ভবানীপুর সহ 3 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের আগে রাজ্য বিজেপিতে বড়সড় রদবদল ঘটে যায়। মেয়াদ শেষের আগে রাজ্য বিজেপির সভাপতির পদ থেকে সরানো হয় দিলীপ ঘোষকে। তার জায়গায় রাজ্য সভাপতি করা হয় বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারকে। দিলীপ ঘোষকে বিজেপির সর্বভারতীয় সহসভাপতির পদ দেওয়া হয়। বাগাদা, সব খবর ছাপিয়ে এবারে কিন্তু শিরোনামে ছিলেন শোভন চট্টোপাধ্যায় আর বৈশাখী বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, এবার দেখে নিন সেই খবরই। দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার পর বিধানসভা ভোটের আগে রাজ্য বিজেপিতে হঠাৎই সক্রিয় হন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। প্রচারেও নামেন তারা, কিন্তু বিধানসভা ভোটের জন্য বিজেপির প্রার্থী তালিকা বেরোলে দেখা যায় সেখানে তারা কেউই জায়গা পাননি। এরপরই বিজেপি ছাড়ার কথা জানিয়ে চিঠি দেন তারা। এদিকে শোভনের বিধানসভা কেন্দ্র বেহালা পূর্ব থেকে জিতে বিধায়ক হয়ে আসেন রত্না চট্টোপাধ্যায়। তারপর নারদকাণ্ডে শোভন গ্রেফতার হওয়ার দিন নিজাম প্যালেসে যান রত্না। রাতে জেলের বাইরে কান্নায় ভেঙে পড়েন বৈশাখী। এসএসকেএমে চিকিৎসাধীন থাকার সময় শোভনকে জোর করে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। পরে আবার মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন শোভন বৈশাখী। অনেকের আবার রাজনীতিতে মিটে গেছে স্বাদ। লক্ষ্মীরতন শুক্লা পলিটিক্যাল ক্যারিয়ার থেকে নিলেন ছুটি। বিধানসভা ভোটের আগে আচমকায় রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী ও হাওড়া শহরের তৃণমূল সভাপতির পদ থেকে ইস্তফা দেন লক্ষ্মীরতন শুক্লা। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠিতে লক্ষ্মীরতন জানান আপাতত রাজনীতি ছাড়ছেন তিনি। কেন্দ্র রাজ্য টি-20 একের পর এক মামলা। হ্যাঁ, শুধু নেতা মন্ত্রীরা নন, বাদ যাচ্ছে না আমলা। নজর রাখি সেই খবরে। ঘূর্ণিঝড় ইয়াসের ক্ষয়ক্ষতি নিয়ে পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর পর্যালোচনা বৈঠক নিয়েও সংঘাতে জড়ায় কেন্দ্র এবং রাজ্য। প্রধানমন্ত্রী রিভিউ বৈঠকের সময় মুখ্যমন্ত্রী ও তৎকালীন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে ক্ষয়ক্ষতির রিপোর্ট তার হাতে তুলে দিয়ে বেরিয়ে আসেন। কেন্দ্রের তরফে দাবি করা হয় রাজ্যের অফিসারদের জন্য 15 মিনিট অপেক্ষা করেন প্রধানমন্ত্রী। যদিও প্রধানমন্ত্রীকে বসিয়ে রাখার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই রাতেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে বদলি করা হয়, কিন্তু 3 মাসের মেয়াদ বৃদ্ধি না নিয়ে নির্দিষ্ট দিনে অবসর নিয়ে নেন আলাপন। কিন্তু তারপরেও বিপর্যয় মোকাবিলা আইন লঙ্ঘনের অভিযোগ তুলে তাকে শোকজ করে কেন্দ্র। বিষয়টি আদালত অবধি গড়ায়। শুনানি কোথায় হবে তা নিয়ে আইনি টানাপোড়েনের পর আদালতে জয় পান আলাপন। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয় ক্যাটের কলকাতা বেঞ্চেই হবে শুনানি। আজ যে হাতে চুষিকাঠি, কাল সে দলের ধরবে লাঠি। শাসক শিবিরে এবছরে যোগ দিলেন বহু তারকা। দেখে নিন সেই খবর। বিধানসভা ভোটের ময়দানে এবার ছিল রূপলী পর্দার তারকাদের ছড়াছড়ি। তৃণমূলের টিকিটে প্রার্থী হয়ে জিতে আসেন রাজ চক্রবর্তী, কাঞ্চন মল্লিক, জুন মালিয়ার মতো তারকারা। সায়নী ঘোষকে প্রার্থী করা হলেও বিজেপির তারকা প্রার্থী অগ্নিমিত্রা পালের কাছে হেরে যান তিনি। পরে সায়নীকে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী করা হয়। অন্যদিকে তারকা প্রার্থীর নিরিখে বিজেপিও পিছিয়ে ছিল না। তারা প্রার্থী করেছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়, পায়েল সরকার, তনুশ্রী চক্রবর্তী, পার্নো মিত্র, রুদ্রনীল ঘোষের মতো অভিনেতা অভিনেত্রীদের। এর মধ্যে কেউ জিততে পারেননি। শ্রাবন্তী চট্টোপাধ্যায় টুইট করে বিজেপি ছাড়ার কথা ঘোষণা করেছেন। বিধানসভায় এবারে নাই কংগ্রেস ও বাম। হারিয়ে গেছে নাম, হবে না। কাস্তের সাথে হাতও জুড়েছে, সঙ্গে আবার খাম। ওইভাবে বলো না, ওরা পাকা শুনলেন না। পীরজাদা থেকে মুর্শিদাবাদের দাদা, সবার খবর দেখবো এবার। বিধানসভা ভোটের আগে নিজের দল ঘোষণা করেন ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী। নাম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফ। বিধানসভা ভোটে বাম ও কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই করে আব্বাস সিদ্দিকীর দল। ভাঙড় আসন থেকে জয়ী হন আব্বাসের ভাই নওশাদ। যে অন্ন দেয় তার প্রাণী আজ বিপন্ন। বাগাদা, উত্তরপ্রদেশে কৃষকদের পিষে হত্যা করা হলো, শুনেই গা শিউরে ওঠে না বলো? হ্যাঁ, এবার দেখে নিন সেই খবরই।
তেসরা অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষকদের গাড়িতে পিষে মারার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে দেশের রাজনীতি। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গেলে প্রিয়াঙ্কা গান্ধীকে সীতাপুর গেস্ট হাউসে গৃহবন্দী করে রাখে উত্তরপ্রদেশ পুলিশ। পরদিন তৃণমূল সাংসদদের একটি দল যায় লখিমপুর। 7ই অক্টোবর প্রিয়াঙ্কাকে নিয়ে লখিমপুরে মৃত কৃষকদের পরিবারের সঙ্গে দেখা করেন রাহুল গান্ধী। 10ই অক্টোবর কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে অভিযুক্ত আশিসকে গ্রেফতার করে পুলিশ। আশ্চর্য, কৃষকদের কথা তো একবারও বলছো না। তা বটে, দেশের চাষা এবার সরকারে ফাঁসিয়েছে খাসা। লালকেল্লায় তাণ্ডব থেকে কৃষি আইন বাতিল, বছরটা তো ঘিরেছিল সেই খবরেই। হ্যাঁ, এবার দেখে নিন সেই খবরে। প্রায় 1.5 বছর ব্যাপী লাগাতার আন্দোলনের মুখে গুরু পূর্ণিমার দিন 3টি কৃষি আইন প্রত্যাহার করে মোদী সরকার। আইন প্রত্যাহারের কথা ঘোষণার সময় ক্ষমাও চেয়ে নেন প্রধানমন্ত্রী। কৃষকদের অভিনন্দন জানান রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী নেতারা। এরপর সংসদে কোনো আলোচনা ছাড়াই ধ্বনি ভোটে পাশ হয়ে যায় কৃষি আইন প্রত্যাহার বিল। কৃষি আইন নিয়ে দীর্ঘ টানাপোড়েনে সাক্ষী থেকেছে দেশবাসী। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন মার্কিন পপস্টার রিহানা, পরিবেশবিদ গ্রেটা থুনবার্গ। অন্যদিকে মোদী সরকারের পাশে দাঁড়িয়ে টুইট করেন অক্ষয় কুমার, কঙ্গনা রানাওয়াতরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ টুইটে লেখেন, কোনো অপপ্রচার ভারতের ভাগ্য নির্ধারণ করতে পারে না। আড়ি আড়ি আড়ি, কাল যাব বাড়ি। এদিকে মোবাইল ফোনেও আবার কাড়া পাচ্ছে আড়ি। সেই পেগাসাসের খবর কেমনে সারি। বাদল অধিবেশনে পেগাসাস কাণ্ড নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদ। রাজনীতিবিদ, সমাজকর্মী থেকে একাধিক নিরাপত্তা এজেন্সির বর্তমান ও প্রাক্তন প্রধানের ফোন হ্যাকের অভিযোগের আঁচে এতে ওঠে বাদল অধিবেশন। পেগাসাস নিয়ে তদন্তের দাবিতে লোকসভা ও রাজ্যসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিরোধীরা। 3 দিন পর রাজ্যসভায় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বিবৃতির খসড়া ছিঁড়ে উড়িয়ে দেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। ঘটনার জেরে পুরো বাদল অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় শান্তনু সেনকে। পেগাসাস কাণ্ডে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। তদন্তের নির্দেশ দিতে গিয়ে সুপ্রিম কোর্টও মন্তব্য করে, প্রযুক্তিও গুরুত্বপূর্ণ, গোপনীয়তার অধিকার রক্ষা করাও গুরুত্বপূর্ণ। অস্পষ্ট হলফনামা নিয়ে কেন্দ্রের সমালোচনা করে সর্বোচ্চ আদালত। শাসনযন্ত্র বড় বালাই, বিরোধীদের কোনো দাম নাই। বিরোধী সাংসদদেরও হেনস্থা হতে হয় খোদ সংসদে। এই নাকি সবচেয়ে বড় গণতন্ত্র। নজর রাখি সেই খবরে। কৃষি আইন বাতিলের দাবি ও পেগাসাস কাণ্ডে বাদল অধিবেশনে সংসদ দফায় দফায় উত্তপ্ত হয়, যার জেরে নির্ধারিত সময়ের 2 দিন আগেই অধিবেশনের সমাপ্তির ঘোষণা করে দেওয়া হয়। বিরোধীদের আচরণ নিয়ে বলতে গিয়ে কেঁদে ফেলেন রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। পাল্টা অধিবেশন কক্ষে বলতে বাধা, মাইক বন্ধ করে দেওয়া, মুলতুবি প্রস্তাব খারিজ করার মতো বিষয়গুলি নিয়ে সরকার পক্ষের বিরুদ্ধে সুর চড়ায় বিরোধীরা। সংসদে মার্শাল ডেকে বিরোধী সাংসদদের হেনস্থার অভিযোগে কংগ্রেসের নেতৃত্বে সংসদ ভবন থেকে বিজয় চক অবধি মিছিল করে বিরোধীরা। বাদল অধিবেশনে বিশৃঙ্খলার অভিযোগে শীতকালীন অধিবেশনে সাসপেন্ড করা হয় 12 জন বিরোধী সাংসদকে। এ নিয়ে উত্তাল হয়ে ওঠে সংসদ। রাজ্যসভার চেয়ারম্যান জানিয়ে দেন, ক্ষমা চাইলে সাসপেনশন প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে। যদিও সাসপেন্ডেড সাংসদরা ক্ষমা চাওয়ার প্রস্তাব খারিজ করে দেন। সাসপেনশনের প্রতিবাদে পুরো অধিবেশন পর্বে সংসদের বাইরে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেন সাসপেন্ডেড সাংসদরা। অন্যদিকে এই ইস্যুতে কংগ্রেস ও তৃণমূলের দূরত্ব সামনে চলে আসে। কংগ্রেস সহ বিরোধী দলগুলি প্রতিবাদ কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসলেও তাতে উপস্থিত ছিল না তৃণমূল। কংগ্রেস সহ বিরোধী দলগুলির সঙ্গে না গিয়ে একই ইস্যুতে আলাদাভাবে ওয়াকআউট করে তৃণমূল। 8ই ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে ঘটে গেল এক ভয়ানক মর্মান্তিক ব্যাপার। ভেঙে পড়ল জেনারেল বিপিন রাওয়াতের হেলিকপ্টার। নজর রাখি সেই খবরে। 8 ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে কপ্টার ভেঙে পড়ে মৃত্যু হয় চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের। দুর্ঘটনায় মৃত্যু হয় জেনারেল রাওয়াতের স্ত্রী মধুলিকারও। হেলিকপ্টারে যে 14 জন আরোহী ছিলেন কেউ প্রাণে বাঁচেননি। ঘটনাস্থলেই মৃত্যু হয় 13 জনের। 8 দিন লড়াইয়ের পর হাসপাতালে মৃত্যু হয় গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং এর। এই ঘটনায় মৃত্যু হয়েছে এ রাজ্যের দার্জিলিংয়ের বাসিন্দা হাবিলদার সতপাল রাইয়েরও। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে 3 বাহিনীর যৌথ তদন্ত শুরু হয়েছে। তদন্তে নেতৃত্ব দিচ্ছেন এয়ার মার্শাল মানবেন্দ্র সিং।
কপ্টার ভেঙে মৃত্যুর দুদিন পর দিল্লিতে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হয়। 17 তোপের সালাম সহ চিফ অফ ডিফেন্স স্টাফকে বিদায় জানায় বাহিনী। প্রয়াত জেনারেলের বাসভবনে গিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান 3 বাহিনীর প্রধান। শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতা মন্ত্রীরাও। একই দিনে শেষকৃত্য সম্পন্ন হয় কপ্টার দুর্ঘটনায় নিহত ব্রিগেডিয়ার লখবিন্দর সিং লিড্ডারেরও। রাফাল কাণ্ড থেকে অক্সিজেনের সংকট। দেশের মাথা স্পিক টু নট। দেখি খবর কি বলে। ফ্রান্সে রাফাল কাণ্ডের বিচার বিভাগীয় তদন্তের খবর প্রকাশ হতে তার আঁচ এসে পড়ে ভারতীয় রাজনীতিতে। অনিয়মের অভিযোগে সরব হয় বিজেপি বিরোধী বিভিন্ন দল। সংসদে বাদল অধিবেশন শুরুর আগে ফের যৌথ সংসদীয় কমিটির তদন্তের পক্ষে সওয়াল করেন রাহুল গান্ধী। 2019-এর দৌড়ে হেরে এখন রাহুল গান্ধী নিম্নমানের রাজনীতি করছেন বলে পাল্টা আক্রমণ শানায় বিজেপি। করোনা আবহে অক্সিজেনের সংকটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সামনে আসে মর্মান্তিক সব ছবি। মোদী সরকারকে ভর্ৎসনা করে দিল্লি হাইকোর্ট তার পর্যবেক্ষণে বলে, ভিক্ষা করুন, চুরি করুন বা ধার করুন, যেভাবেই হোক সাধারণ মানুষের জন্য অক্সিজেনের ব্যবস্থা করুন। পরে অক্সিজেনের আকাল মেটাতে পিএম কেয়ার্স ফান্ডের টাকায় 551টি অক্সিজেন প্লান্ট তৈরির সিদ্ধান্ত নেয় মোদী সরকার। যদিও বিরোধীরা কটাক্ষের সুরে প্রশ্ন তোলে, আগেভাগে কেন ব্যবস্থা নেওয়া হলো না? তাহলে তো এত মৃত্যু আটকানো যেত। ওরা সীমান্ত রক্ষা করেন, এইরূপই সবার সেনা, অথচ কোথাও নিজের অধিকার পেরিয়ে যাচ্ছে সেনা। আফস্পা প্রত্যাহারের দাবিতে উত্তাল হলো সংসদ। দেখে নিন সেই খবর। চৌঠা ডিসেম্বর খনির কাছ থেকে বাড়ি ফেরার সময় নিরীহ শ্রমিকদের গুলি চালিয়ে হত্যা করে ভারতীয় সেনার প্যারা কমান্ডো বাহিনী। এই ঘটনার আঁচে উত্তপ্ত হয়ে ওঠে নয়াদিল্লি। সেনার গুলিতে নিরীহ শ্রমিকদের মৃত্যুর ঘটনা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সংসদে সরব হয় বিরোধীরা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিয়ে দাবি করেন, গোটাটাই হয়েছে ভুল বোঝাবুঝির জেরে। যদিও তাতে সন্তুষ্ট হয়নি বিরোধীরা। নাগাল্যান্ডে গুলিকাণ্ডের পর বিজেপি শরিকদের মধ্যে থেকেই আফস্পা প্রত্যাহারের জোরালো দাবি উঠেছে। আফস্পা প্রত্যাহারের দাবি জানিয়ে কেন্দ্রকে চিঠি দেয় নাগাল্যান্ড সরকার। একই দাবি তোলেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী এবং এনডিএর শরিক কনরাড সাংমাও। এই পেট্রোল ডিজেলের যা দাম বাড়ছে, যারা তালি দিয়ে আমাদের মতো চলতে পারে না তাদের জন্য ভারী বিপজ্জনক। না 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 না, ভোটের ধাক্কা খেয়ে দেশের রাজার ঠিক নড়েছে টনক। নজর রাখি সেই খবরে। বিধানসভা উপনির্বাচনে ধাক্কা খাওয়ার পরদিনই পেট্রোল ডিজেলের ওপর এক্সাইজ ডিউটি কমানোর সিদ্ধান্ত নেয় মোদী সরকার। পেট্রোলের ওপর এক্সাইজ ডিউটি লিটার প্রতি 5 টাকা ও ডিজেলের ওপর থেকে 10 টাকা কমানো হয়। রাজ্য সরকারগুলির কাছেও ভ্যাট কমানোর আবেদন জানায় কেন্দ্র। মোদী সরকারের আবেদন মেনে বিজেপি শাসিত 23টি রাজ্য পেট্রোপণ্যে ভ্যাট কমায়। পঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড়ের মতো কংগ্রেস শাসিত রাজ্যও পেট্রোপণ্যে ভ্যাট কমায়। পশ্চিমবঙ্গ কেন ভ্যাট কমাচ্ছে না সেই প্রশ্ন তুলে সরব হয় বিজেপি। যদিও তৃণমূল দাবি করে, মোদী সরকারের জমানায় যে হারে পেট্রোল ডিজেলের দাম বেড়েছিল সেই তুলনায় দাম কমানো হয়নি। কংগ্রেসের হাত থেকে এবছর হাত ছাড়া হলো অনেক কিছুই। নজর রাখি সেই খবরে। আস্থা ভোটে হেরে পুদুচেরি হাতছাড়া হয় কংগ্রেসের। একাধিক কংগ্রেস বিধায়কের পদত্যাগের পর কংগ্রেস জোটের ক্ষমতা নেমে আসে 12-তে। উল্টো দিকে এনডিএর বিধায়ক সংখ্যা দাঁড়ায় 14। হার নিশ্চিত বুঝে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন নারায়ণ স্বামী। কংগ্রেস অভিযোগ করে, বিধায়ক কেনাবেচা করে সরকার ফেলেছে বিজেপি। পাল্টা গেরুয়া শিবিরের তরফে কটাক্ষ করে বলা হয়, রাহুল গান্ধীর মুকুটে আরও পালক যোগ হওয়া এখন সময়ের অপেক্ষা। এমন কৃতিত্ব আর কোনো গান্ধীর নেই। সংখ্যাগরিষ্ঠ বিধায়ক বিরুদ্ধে চলে যাওয়ায় পাঞ্জাবে মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠিতে অমরিন্দর জানান তিনি অপমানিত বোধ করছেন। কংগ্রেসের প্রাথমিক সদস্য পদও ছাড়েন অমরিন্দর। টানাপোড়েনের মধ্যে পাঞ্জাবে দলিত সম্প্রদায়ের প্রতিনিধি চরণজিৎ সিং চান্নিকে নতুন মুখ্যমন্ত্রী করে হাইকমান্ড। দলত্যাগের পর পাঞ্জাব লোক কংগ্রেস নামে নতুন পার্টি গঠনের কথা ঘোষণা করেন অমরিন্দর সিং। দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গেও। এর আগে জুলাই মাসে প্রদেশ কংগ্রেস সভাপতির দায়িত্বে আসেন নবজোৎ সিং সিধু। এবার কিন্তু জোর ধাক্কা খেয়েছে পদ্মটাটি ও জাতীয় পার্টি। 5 রাজ্যের ফল দেখলেই সেটা বোঝা যাচ্ছে। নজর রাখি সেই খবরে।
5 রাজ্যের বিধানসভা উপনির্বাচনে জোর ধাক্কা খায় বিজেপি। 2022-এর বিধানসভা ভোটের আগে হিমাচল প্রদেশে 3টি বিধানসভা উপনির্বাচনেই কংগ্রেসের কাছে হেরে যায় বিজেপি। মান্ডি লোকসভা কেন্দ্রটিও হাতছাড়া হয় গেরুয়া শিবিরের। রাজস্থানের 2টি বিধানসভা কেন্দ্রই কংগ্রেসের দখলে যায়। মধ্যপ্রদেশের 3টি বিধানসভার মধ্যে 2টি বিজেপি ও 1টিতে কংগ্রেস জয়ী হয়। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর খান্ডওয়া লোকসভা কেন্দ্র নিজেদের দখলে রাখে বিজেপি। কর্ণাটকে খেলার ফল হয় 1-1। এরই মধ্যে হাঙ্গাল বিধানসভাটি বিজেপির হাত থেকে ছিনিয়ে নেয় কংগ্রেস। অসমে 5টি বিধানসভা কেন্দ্রে দাপট দেখায় বিজেপি। পশ্চিমবঙ্গের পাশাপাশি এবছর বিধানসভা ভোট হয় আরও 4টি রাজ্যে। কেরলে 5 বছর অন্তর ক্ষমতা পরিবর্তনের রেওয়াজ ভেঙে ফের ক্ষমতায় ফেরে বামেরা। তামিলনাড়ুতে পালাবদল ঘটিয়ে ক্ষমতায় আসে ডিএমকে কংগ্রেস জোট। মুখ্যমন্ত্রী হন করুণানিধি পুত্র স্ট্যালিন। অসমে ক্ষমতা ধরে রাখে বিজেপি। কি এবার সুন্ডিতে ফিরবে নাকি? না, এখনো তো অনেক খবর বাকি। একবার যখন পেয়েছি ছাড়া, তো কিসের তাড়া? ধরো, যোগীরাজ্যের অনেক খবর চোখের সামনে কেবল জলজল করছে। তিনি যে কেমন যোগী ভুক্তভোগী মাত্রই জানেন। নজর রাখি উত্তরপ্রদেশের পাশে উত্তরাখণ্ডের খবরে। উত্তরাখণ্ডে বিজেপির বারবার মুখ্যমন্ত্রী বদল। মার্চে ত্রিবেন্দ্র সিং রাওয়াতের পর কুর্সিতে বসানো হয় তীরথ সিং রাওয়াতকে। জুলাই মাসে তাকেও সরিয়ে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী হন পুষ্কর ধামি। কর্ণাটক, গুজরাট ও অসমেও মুখ্যমন্ত্রী বদল করে বিজেপি। কর্ণাটকে বিএস ইয়েদুরাপ্পাকে সরিয়ে আনা হয় বাসবরাজ বোম্মাইকে। গুজরাটে বিজয় রূপানির জায়গায় ভূপেন্দ্র ভাই পটেল ও অসমে সর্বানন্দ সোনোয়ালের পরিবর্তে হিমন্ত বিশ্ব শর্মাকে মুখ্যমন্ত্রী করে বিজেপি। তৃতীয় সুর, ষষ্ঠ সুর, গোলক ধাঁধায় অনেক দূর। চলি 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 চলি, পথের জেনাই শেষ। সবাই আছে বেশ বেশ, কারোর কোনো হেলদোল নাই হাল্লা রাজার দেশে। সবটারে কি শুন্ডি বানানো যায় না বাগাদা? ভয় সাইরা নির্ভয় আজ ভারতের আঙিনায়। সুন্ডি কি হাওয়াই হবে ভাইয়া? দেখে নাও খবর খান। উন্নাওতে 2 দলিত কিশোরী নৃশংস হত্যাকাণ্ডের পর তোলপাড় পড়ে যায় বিজেপি শাসিত উত্তরপ্রদেশে। যোগী রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে কেন চুপ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নাওয়ের ঘটনা মর্মান্তিক বলে প্রতিক্রিয়া দেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী বলেন, উন্নাওয়ের ঘটনা শুধু দলিতদের ওপরে অত্যাচার নয়, মহিলাদের সম্মান পদদলিত করা। তার বাবা বলেছিলেন, বড় বড় দেশে ছোট ছোট ব্যাপার হতেই পারে, এটাই নাকি সংস্কৃতি। এখন তার ছেলের হিরোইন নেওয়া নিয়েও শুরু হয়ে গেল রাজনীতি। নজর রাখি সেই খবরে। মাদককাণ্ডে শাহরুখ খানের ছেলের গ্রেফতারি ঘিরে শুরু হয় রাজনৈতিক তরজা। মহারাষ্ট্রের মন্ত্রী ও এনসিপি নেতা নবাব মালিক অভিযোগ করেন, বিজেপির ইন্ধনে পরিকল্পনা মাফিক ক্রুজে হানা দেয় নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। অভিযানের সময় এনসিবির টিমের সঙ্গে এক বিজেপি কর্মী ও প্রাইভেট ডিটেকটিভও উপস্থিত ছিল বলে একাধিক ভিডিও সামনে এনে অভিযোগ করেন নবাব মালিক। তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ঘুষ চাওয়া, সরকারি চাকরি পেতে ভুয়ো তথ্য দিয়ে জাতিগত শংসাপত্র জোগাড়ের মতো অভিযোগও তোলেন নবাব মালিক। গ্রেফতারির আশঙ্কায় বম্বে হাইকোর্টে দ্বারস্থ হন এনসিবি অফিসার সমীর ওয়াংখেড়ে। ক্রুজে হানা দেওয়ার পর কেপি গোসাভি নামে যে ব্যক্তির এনসিবির দলের সঙ্গে থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়, তাকে পুরনো প্রতারণার মামলায় পরে গ্রেফতার করা হয়। রাজ্যে রাজ্যে পরস্পরে দ্বন্দ্বে অমঙ্গল। তবু কেন ঝগড়া করে প্রতিবেশীর দল? নজর রাখি সিংনার সীমান্তের খবরে। লাদাখের পর উত্তর সিকিমের নাকুলায় চীনা ফৌজের আগ্রাসন। সেনা সূত্রে জানা যায়, 20 জানুয়ারি প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় লাল ফৌজের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে দেন ভারতীয় জওয়ানরা। দুপক্ষের হাতাহাতিতে কয়েকজন চীনা সেনা আহত হন বলেও জানা যায়। বিষয়টি নিয়ে দেশের অন্দরে রাজনৈতিক আবহ উত্তপ্ত হয়ে ওঠে। নামে কি আসে যায়, এই কথা মানেন না আমার দেশের মাথা। তাই তো দীর্ঘদিনের মোতেরা স্টেডিয়ামও তার নামে করতে হয়। নজর রাখি সেই খবরে। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামের নাম সর্দার পটেল স্টেডিয়াম থেকে পাল্টে করা হয় নরেন্দ্র মোদী স্টেডিয়াম। প্রধানমন্ত্রীর নামে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। স্টেডিয়ামের নামকরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস সহ বিজেপি বিরোধী বিভিন্ন দল। বিজেপি পাল্টা কটাক্ষের সুরে বলে, স্টেডিয়ামের নামকরণে কি আসে যায়, মানিয়ে নিতে শিখুন। খেলরত্ন পুরস্কারের নাম বদলের ঘোষণা করে মোদী সরকার। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বদলে খেলরত্ন পুরস্কার হকির জাদুকর ধ্যানচাঁদের নামে করা হয়। পুরস্কারের নাম বদলকে স্বাগত জানিয়েও কংগ্রেস অভিযোগ করে, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই রাজীব গান্ধীর নাম মুছে দিতে চায় বিজেপি। বিজেপির পাল্টা যুক্তি, ক্রীড়া সংক্রান্ত বিষয়ের সঙ্গে ক্রীড়াবিদদেরই নাম থাকা উচিত। এতে বিরোধীরা আবার প্রশ্ন তোলে, গুজরাতে মোতেরা স্টেডিয়ামের নাম তাহলে নরেন্দ্র মোদীর নামে কি করে করা হলো? দেশ জুড়ে রেকর্ড মার্জিনে ভ্যাকসিন, উপলক্ষ
স্বয়ং প্রধানমন্ত্রীর জন্মদিন। সেই খবরে নজর রাখা যাক। 18 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে দেশ জুড়ে রেকর্ড 2 কোটির টিকাকরণ হয়। মোদী সরকারের সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাল্টা কংগ্রেস প্রশ্ন তোলে, এই গতিতে প্রতিদিন কেন ভ্যাকসিনেশন হয় না? এ নিয়ে কংগ্রেসকে পাল্টা কটাক্ষ করে বিজেপি। দেশে নাড়িয়ে দিল স্ট্যানলি স্বামীর মৃত্যু। দেখেনি সমাজকর্মী সেই খবর? আদালতে জামিনের শুনানি চলাকালীন মুম্বাইয়ের হাসপাতালে মৃত্যু হয় সমাজকর্মী ফাদার স্ট্যান স্বামীর। ভীমা কোরেগাঁও কাণ্ডে 84 বছরের ফাদার স্ট্যান স্বামীর বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলা হয়। স্ট্যান স্বামীর প্রয়াণে শোক প্রকাশ করে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী টুইটারে লেখেন, সুবিচার ও মানবিকতা প্রাপ্য ছিল ফাদার স্ট্যান স্বামীর। শোক প্রকাশ করেন সিপিএম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজনীতির আকাশ থেকে এবছর ঝরে গেলেন বেশ কিছু নক্ষত্র। নজরটা কি সেই খবরে? কালীপুজোর দিন প্রয়াত হয়েছেন বর্ষিয়ান রাজনীতিক সুব্রত মুখোপাধ্যায়। মাত্র 26 বছর বয়সে রাজ্যের সর্বকনিষ্ঠ মন্ত্রী হওয়ার রেকর্ড ছিল তাঁর ঝুলিতেই। 1971 সালে প্রথমবার বিধায়ক নির্বাচিত হয়েছিলেন সুব্রত মুখোপাধ্যায়। এবছরের বিধানসভা ভোটেও নিজের এলাকা বালিগঞ্জ থেকেই বিধায়ক হন তিনি। 50 বছরের ক্যারিয়ারে রাজনীতি করেছেন ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে। প্রিয়রঞ্জন দাসমুন্সির স্নেহধন্য এবং সোমেন মিত্রদের সতীর্থ সুব্রত মুখোপাধ্যায় কলকাতা পুরসভার মেয়রও ছিলেন। মোরা গোপী বাগা দুজন ভাইরা ভাই, মোদের আর কোনো কাজ নাই, কোনো কাজ নাই। মোরা ভূতের রাজার বরে যদি পরের ভূত ছাড়াই। মোদের খবর করো, শুন্ডি দেশের রাজপ্রাসাদে মোদের ঠিকানায়। আজকে তবে যাই, ভালো থাকবেন সব।